আসসালামু আলাইকুম দর্শক। ইতিপূর্বে আমি অনেকবার কথা বলেছি ভারত এবং বাংলাদেশের সম্পর্ক নিয়ে। আমি প্রতিনিয়ত ভারতের যেই সম্পর্ক রয়েছে অতীতে বাংলাদেশের সাথে সেই সম্পর্কগুলো কিভাবে আরো মানে ঠিক করা যায় এবং কিভাবে ৫ই আগস্টের পর আওয়ামী লীগ সরকার চলে যাওয়ার পর কিভাবে ভারত বাংলাদেশকে নিয়ে খুব ইনসিকিউরড হয়ে গেছে এই সকল বিষয় নিয়ে কিন্তু আমি প্রতিনিয়তই আলাপ আলোচনা করছি এবং করে যাচ্ছি। আমি সম্প্রতি বাংলাদেশ বাংলাদেশ ভারতকে রেল ট্রানজিট সুবিধা দিচ্ছে, দিবে বা অতীতে কি চুক্তি হয়েছে সেগুলো নিয়েও যেমন আলোচনা করেছি। আমি প্রায় চেষ্টা করেছি বাংলাদেশ ভারত সম্পর্কের সকল বিষয় নিয়ে বাংলাদেশের পার্সপেক্টিভ থেকে একটু আপনাদেরকে তথ্যগুলো ইনফর্ম করা এবং একটি সমসাময়িক বিষয়গুলো নিয়ে আলোচনা করা। তবে আজকের আলোচনাটি হচ্ছে ভিন্ন। আমি জানি না আপনাদের কার মনে কি চিন্তা রয়েছে এবং কে কি ভাবছেন। যতটুকু আমি বুঝতে পেরেছি যে অনেকেই বাংলাদেশের একটা বিশাল অংশ কিন্তু আবারও চাইছে আওয়ামী লীগ সরকার ফিরে আসুক। বিশাল একটা অংশ কিন্তু চাইছে শেখ হাসিনা আবার দেশের প্রধানমন্ত্রী হোক। দেখুন, এই বিশাল জনগোষ্ঠী কারা আমি সেটাও কিন্তু একটু মার্ক করে দিচ্ছি। বিএনপির ৩৫% ভোট আছে বাংলাদেশে। এটি হচ্ছে বিএনপির একদম ডেডিকেটেড ভোট। অপরদিকে আওয়ামী লীগও কিন্তু একটি বৃহৎ দল বাংলাদেশের, ইনফ্যাক্ট একটা ঐতিহাসিক দল। সো এই ঐতিহাসিক দলেরও কিন্তু বিশাল একটি সাপোর্ট রয়েছে, সেই ৩৫%ই আমি ধরে নিচ্ছি। এবং এই ৩৫% যারা ডেডিকেটেড ভোটার রয়েছে আওয়ামী লীগের, তারাই কিন্তু চাইছে শেখ হাসিনা আবার ক্ষমতায় ফিরে আসুক। আর এই ৩৫% ভোট কিন্তু বিশাল বিশাল। এবং মানে আমি এক কথাই যদি বলি, বাংলাদেশ আওয়ামী লীগ এবং বিএনপি ছাড়া কিন্তু অচল। এবং বিএনপি কে ছাড়া যেমন একটা সুষ্ঠু নির্বাচন হবে না, স্টিল আমি মনে করি আওয়ামী লীগকে ছাড়াও কিন্তু একটা সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। এটি আমার ব্যক্তিগত অভিমত এবং অবশ্য আমি আশা করব যে আপনারাও আপনাদের মতামতগুলো প্রদান করতে পারেন আমার কমেন্ট বক্সে। এখন এই আওয়ামী লীগকে ছাড়া যদি দেশে একটি নির্বাচন হয়, সেটিও যেমন প্রশ্নবিদ্ধ রয়ে যাবে, ঠিক তেমনি আমরা গত ১৬ বছর ধরে দেখেছি বিএনপিকে ছাড়া প্রত্যেকটি নির্বাচনে কিন্তু প্রশ্নবিদ্ধ হয়েছে। অতএব দিন শেষে দুটি দলকেই কিন্তু দরকার বাংলাদেশের প্রেক্ষাপটে। তবে এখানে একটি তবে রয়েছে। তবেটি হচ্ছে ৫ই আগস্টের আগে মানে জুলাই মাসটা যেই পরিমাণ ম্যাসাকার আওয়ামী লীগ সরকার করেছে, তারপরে যদি একটা দেশের রাষ্ট্রীয় ক্ষমতার অধিকার যদি জনগণ হয়ে থাকে, তবে আমি মনে করি জনগণের মন থেকে একটা, এখানে ৩৫% না, এখানে আমি বলবো ৪০%-র উপরের জনগণের মন থেকে আসলে আওয়ামী লীগ যে দলটি এটি আসলে উঠে গেছে। তারা কেউই আর চাইছে না যে আওয়ামী লীগ ক্ষমতায় ফিরে আসুক। এটি হচ্ছে বাংলাদেশের একটা রিয়েল চিত্র আমি তুলে ধরছি। কারণ যদি আমি 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 যেটা মনে করি যে আওয়ামী লীগ যদি জুলাই আগস্টের যে হত্যাকাণ্ড যেটি ঘটেছে, ঠিক এই ঘটনার পর যদি আওয়ামী লীগ তার কৃতকর্মের জন্য ক্ষমা চাইতো, ইন্টারনেট বন্ধ না করত এবং প্রশাসনকে দিয়ে পুলিশকে দিয়ে যেইভাবে হত্যাযজ্ঞ চালানো হয়েছে এই কাজগুলো যদি না করতো, যে লিথল ওয়েপন্স গুলো তারা ব্যবহার করেছে। এবং আমি 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 নিজেও একজন সংবাদকর্মী, আমি নিজেও যখন সংবাদ কভার করতে গেছি, আমি কিন্তু টিয়ার গ্যাসের মানে আমার উপরে কিন্তু টিয়ার গ্যাস ছোড়া হয়েছিল এবং আমি এটির মানে আমি আমি সাক্ষী যে আসলে ওই দিনকার পরিস্থিতি কি হয়েছিল। তো ফিল্ডে থেকে রিপোর্টিং করার অনেকগুলো ব্যাপারের মধ্যে আমার কাছে মনে হয় যে আপনি যখন একদম রিয়েল চিত্রটা সামনে থেকে দেখেন, সেটি কিন্তু ভয়াবহ একটি চিত্র। এবং আমরা যেটি দেখেছি যে হসপিটাল গুলোতে কিভাবে আইন শৃঙ্খলা রক্ষাকারী বা সাদা পোশাকধারী তারা কিভাবে গিয়েছে, গিয়ে গিয়ে সেই যে লিস্ট গুলো রয়েছে বা যে লকশিটস গুলো রয়েছে, যারা আহত হয়েছে তাদের সেই লকশিটস গুলো তারা কিভাবে নিয়ে নিয়েছে, এমনও আমরা অভিযোগ কিন্তু বিভিন্ন জায়গায় পেয়েছি। তো এই ধরনের সকল ম্যাসাকার হওয়ার পরে যখন শেখ হাসিনাকে দেশ ছেড়ে পালাতে হলো পার্শ্ববর্তী দেশ ভারতে, তখন কিন্তু আসলে আমার কাছে মনে হয় যে বাংলাদেশের জনগণ শেখ হাসিনাকে আর সেভাবে অ্যাকসেপ্ট করবে না। এটি আমি যেমন বুঝি, এটি ভারতের পররাষ্ট্র
মন্ত্রণালয় এবং ভারতের সরকারও কিন্তু সেটি বুঝতে পারছে, মানে বাংলাদেশের পালসটি বুঝতে পারছে যে অন্তত আগামী 10 বছর আওয়ামী লীগকে বাংলাদেশে পুনর্বাসন করাটা, মানে চেষ্টা তো ডেফিনেটলি থাকবে আওয়ামী লীগকে পুনর্বাসন করা, কিন্তু 10 বছর আওয়ামী লীগকে পুনর্বাসন করাটা আমার চোখে মনে হচ্ছে একটু কঠিন বলেই আমি মনে করছি। তবে হঠাৎ যে সংবাদটি আমাদের চোখের সামনে মানে চলে আসলো সেটি হচ্ছে মানে আওয়ামী লীগকে বাংলাদেশে পুনর্বাসন করার জন্য ভারতে একটি রুদ্ধদ্বার বৈঠক হয়েছে, এবং সেই বৈঠকের মধ্যে কারা কারা ছিল সেগুলো নিয়েও কিন্তু আমরা একটু আলোচনা করব। এই যে রুদ্ধদ্বার বৈঠকটি হয়েছে, এই বৈঠকের মূল এজেন্ডা ছিল যে কিভাবে আওয়ামী লীগকে বাংলাদেশে আবার সেট করা যায় এবং কিভাবে বাংলাদেশের জনগণের মস্তিষ্কের সাথে ম্যানিপুলেশন নামক যে গেম সেটি আবার খেলা যেতে পারে। এবং এটি 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 একটি রাজনৈতিক ভাষা, এবং রাজনীতিতে না আসলে সবকিছুই সম্ভব, সবকিছুই সম্ভব। দেখুন, আমি যদি একটু দি মিরর এশিয়া, এটি জার্মান ভিত্তিক একটি পত্রিকা, এবং এই পত্রিকা ক্লেইম করেছে, দাবি করেছে যে তাদের কাছে গুরুত্বপূর্ণ কিছু তথ্য গিয়েছে, এবং সেই তথ্যের মধ্যে একটি হচ্ছে আওয়ামী লীগকে পুনর্বাসন করার জন্য একটি গুরুত্বপূর্ণ বৈঠক হয়েছে এবং রুদ্ধদ্বার বৈঠক হয়েছে। সেই হেডলাইনটি আমি যদি একটু আপনাদেরকে পড়ে শোনাই। ইন্ডিয়া হোল্ডস ক্লোজড ডোর মিটিং অন রিহ্যাবিলিটেটিং আওয়ামী লীগ। The Ministry of External Affairs of India convened a meeting on September 20 to explore strategies for the potential rehabilitation of Bangladesh's Awami League, which was ousted from power following popular revolt. এখন এই মিটিং এর মধ্যে কারা কারা উপস্থিত ছিলেন? The meeting included a broad spectrum of participants, including experts, journalists, bureaucrats, retired diplomats, and professors. Representatives from the Observer Research Foundation, Vivekananda Foundation, and the Institute of Defense Studies and Analysis were also present. মানে এই বৈঠকটির মধ্যে সাংবাদিক সহ আরো গুরুত্বপূর্ণ মানুষজন, যারা বাংলাদেশকে নিয়ে, বাংলাদেশের পলিটিক্যাল এরিয়া নিয়ে যারা গবেষণা করে, তাদের সাথে বৈঠক করা হয়েছে। এখানে আসলে সরকারি পর্যায়ে কেউ ছিল না, সরকারি পর্যায়ে বলতে শুধুমাত্র পররাষ্ট্র মন্ত্রণালয়ের যারা আমলারা ছিল তারাই ছিল, বাট এর বাহিরে কোনো রাজনৈতিক ব্যক্তিবর্গ ছিল না। বাট এই এই মানুষগুলো বসে তারা একটি গোপন বৈঠক করেছে, এবং এই বৈঠকের মধ্যে সব থেকে বেশি যেটি আলোচনা হয়েছে সেটি হচ্ছে বাংলাদেশের সাথে যে চুক্তিগুলো হয়েছে সেই চুক্তিগুলো নিয়ে একটু রিস্টাডি করা, এবং এই চুক্তিগুলোর ভবিষ্যৎ নিয়ে রিস্টাডি করা, যে ভবিষ্যৎটা কি হতে যাচ্ছে এবং বাংলাদেশের সাথে ভবিষ্যৎ সম্পর্ক কি হতে যাচ্ছে, এই সকল বিষয় নিয়ে কিন্তু একটি আলোচনা হয়েছে। কিন্তু এই আলোচনার সব শেষে সব থেকে মুখ্য যে বিষয়টি সেটি হচ্ছে, আমি যদি একটু আপনাদেরকে পড়ে শোনাই। However, discussions soon shifted to the resettlement of the Awami League. According to the minutes obtained by The Mirror Asia, India expressed concerns that if elections are held within the next 2 or 3 years, the Bangladesh Nationalist Party (BNP) might come to power. The meeting participants speculated that the BNP could become unpopular within 5 years, potentially leading to a political shift back towards the Awami League, much like the party's landslide victory in 2009. দেখুন দর্শক, এখানে বিএনপি কে নিয়েও কিন্তু একটি আলোচনা হয়েছে। মানে তারা বুঝাতে চাইছে যে বিএনপি ক্ষমতায় আসতে পারে, এবং বিএনপি যদি ক্ষমতায় আসে তবে 5 বছরের মধ্যে বিএনপি আনপপুলার হয়ে যাবে। কেন আনপপুলার হয়ে যাবে? বিকজ বাংলাদেশের যে রাজনীতির ধারা সেটি আমরা আওয়ামী লীগের আমলেও দেখেছি, আমরা বিএনপির আমলেও কিন্তু 1 থেকে 6 পর্যন্ত আমরা দেখেছি, এবং আমরা অতীতে যত মানে রাজনৈতিক দলগুলো বাংলাদেশের ক্ষমতা ছিল আমরা দেখেছি যে কিভাবে বাংলাদেশের জনগণকে শোষণ করা হয়েছে, কিভাবে বাংলাদেশের জনগণের উপরে রোলার কোস্টার চালানো হয়েছে। আমরা দেখেছি আওয়ামী লীগের আমলে যুবলীগ, ছাত্রলীগ কি করেছে। আমরা এমনও উদাহরণ রয়েছে যে 2001 থেকে 2005 পর্যন্ত বিএনপির আমলে ছাত্র দল, যুব দল তারা কি করেছে, কিভাবে তারাও চেষ্টা করেছিল পাওয়ার গেম খেলার। সো বাংলাদেশের যে রাজনৈতিক টার্মোয়েল যে একটা অবস্থা, এই অবস্থার জায়গা থেকে কিন্তু সবাই ধরেই নিচ্ছে যে বিএনপি যখন ক্ষমতায় আসবে তখন তারা 5 বছরের জন্য মানে 5 বছরের মধ্যে আনপপুলার হয়ে যাবে। জনগণ আসলে
মানে কি বলবো, ফুলে ফেপে উঠবে বিএনপি যেন ক্ষমতা থেকে সরে যায়। সো ওই সুযোগটাকে কাজে লাগিয়ে তারা আওয়ামী লীগকে আবার বাংলাদেশে পুনর্বাসন করতে চাচ্ছে, ঠিক 2009 সালের মতো। অতএব দর্শক, এটি ভাবনার বিষয় যে ভারত বাংলাদেশকে কেন এত গুরুত্ব দিচ্ছে। আসলে বাংলাদেশকে ভারত এত গুরুত্ব দিচ্ছে একমাত্র তার বাংলাদেশের যে ভৌগোলিক লোকেশন, এই ভৌগোলিক লোকেশনটা খুবই গুরুত্বপূর্ণ একটি লোকেশন, এবং এই লোকেশনের কারণেই বাংলাদেশ ভারতের জন্য খুব গুরুত্বপূর্ণ একটি জায়গায় রয়েছে। এবং পার্শ্ববর্তী দেশ হিসাবেও বাংলাদেশের সাথে ভারতের যেই একটি বিশাল বর্ডার রয়েছে, এটি বাংলাদেশের জন্য ঠিক গুরুত্বপূর্ণ। মানে ভারত ছাড়া মানে বাংলাদেশের জন্য সেকেন্ড থট মানে আসাটা একটু কমফোর্টেবল, মানে আনকমফোর্টেবল বাংলাদেশের জন্য। অতএব ইটস ভাইস ভার্সা, ভারতের জন্য বাংলাদেশ যেমন গুরুত্বপূর্ণ, আবার বাংলাদেশের জন্য ভারতও কিন্তু ঠিক তেমনই গুরুত্বপূর্ণ। অতএব দিন শেষে এই যে মানে আওয়ামী লীগকে পুনর্বাসন করাটা নিয়ে ভারতের যে মাথা ব্যথা, এইটির পেছনের একমাত্র কারণ হচ্ছে ভারত সরকার, যে সরকারই আসুক না কেন, হোক সেটি বিজেপি, হোক সেটি কংগ্রেস, যারাই আসুক না কেন, তাদের জন্য আসলে আওয়ামী লীগ হচ্ছে একটি সেফ জোন। আওয়ামী লীগের কাছে যেইভাবে কোনো নেগোসিয়েশন ছাড়াই কোনো কিছু চাইলেই পাওয়া যায়, সেটি আসলে বিএনপি বা অন্য কোনো দলের ক্ষেত্রে কিন্তু সেটি সম্ভব নয়। অতএব আমার কাছে মনে হচ্ছে যে আওয়ামী লীগের যে শাসনামলটা ভারত এনজয় করেছে, সেটি তারা দ্রুত ফিরে পেতে চাইবে। অতএব আমার একটি রিকোয়েস্ট থাকবে, পার্শ্ববর্তী দেশ হিসাবে আমাদের পলিটিক্যাল যে দলগুলো রয়েছে তারা যেন ভারতের সাথে একটি সুসম্পর্ক বজায় রাখে। অবশ্যই বাংলাদেশের ন্যায্য দাবিটা আদায় করে তারপর, এমন নয় মানে এমন যেন না হয় যে ভারতের সাথে আমাদের সম্পর্কের কোনো ভাবে মানে কূটনৈতিক সম্পর্কের মধ্যে যেন ভাটা পড়ে যায়। যদি সেটি হয়, তবে বাংলাদেশের রাজনীতিতে একটি বিশাল সেটব্যাক, মানে একটা ব্যাকফায়ার হতে যাচ্ছে। কারণ এই 5ই আগস্টের যে গণ আন্দোলন, সেটি যেন কোনোভাবে ফেইল না হয়ে যায়। এবং আমি বিশ্বাস করি, আমি বিএনপির যে রাজনৈতিক ব্যবহার দেখছি, আমি মনে করছি পরিণত একটি দল হিসাবেই তারা আছে, এবং তারা খুব মানে সেই আগের বিএনপি আর এখনকার বিএনপির মধ্যে অনেক তফাৎ রয়েছে। অতএব দিন শেষে আমি মনে করি যে বাংলাদেশের রাজনীতি হয়তোবা দ্রুতই সুস্থ ধারায় ফিরে আসবে, এবং আপনাদের মন্তব্য আমি আশা করছি। ধন্যবাদ।